আমাদের নাটক কিন্তু সামাজিকগতভাবে সমাজের অন্যান্য বিষয়গুলো মানে দুর্বল দিকগুলো এসে যাচ্ছে। আমার মনে হচ্ছে বিষয়গত দিক থেকে আমাদের এই সময়ের থিয়েটার একটু যেন পিছিয়ে পড়ছে আগের সময়। জীবনের মৃত্যু ছাড়া সবটা আপেক্ষিক। থিয়েটারের ভাষা পাল্টাচ্ছে, এটাও সত্যি কথা। যুগে যুগে পাল্টাচ্ছে, থিয়েটারের ভাষা পাল্টাবে। বর্তমান নাটকে অশালীন ভাষার প্রয়োগটা অনেক বেড়ে গেছে, যেটা আগে ছিল না। বন্ধাত্ম সমস্যা তারা গভীর হয়েছে, মানুষ সচেতন হও, এই বার্তা উনি নিজে দিয়েছেন। এটাকে অশ্লীল গালাগালি দেওয়া, একটা রেপ সিন এমনভাবে দেখানো, এবং সেখানে বাংলা নাটকের সাহিত্য ছাড়িয়ে, সাহিত্যকে গুরুত্ব না দিয়ে সেখানে একটা ডিজাইন, সেখানে একটা বডি অ্যাক্টিং তৈরি করে সাহিত্যটাকে শেষ হয়ে যাচ্ছে বাংলা থিয়েটারে। নমস্কার, সিএন জেনারেশন ক্যাপে আপনাদের স্বাগত। ক্যামেরায় প্রসেন আর নিখিল। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমানে, শস্যের জেলা, ধানের জেলা, সীতাভোগ মিহিদানার জেলা, কিন্তু সেখানে দানায় দানায় লুকিয়ে আছে আরও এক কৃষ্টি সংস্কৃতি। আজ জেনারেশন ক্যাপে আমরা আলোচনা করব নাটক। শতাব্দী প্রাচীন যাত্রাপালা থেকে যার একটা আত্মিক বন্ধন রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে নাটকের ধরন, বিষয়, আলাপ, সংলাপ, নাটকের বিষয়বস্তু, কিন্তু নাটকের প্রতি ভালোবাসা, আবেগ, টান, নাটক যে সমাজের এক প্রতিচ্ছবি, সেই ভাবনা বদলায়নি। তাই বাংলার বুকে আজও নাটক এক অন্য আভিজাত্য ঐতিহ্য বহন করে। তাই নাটকের সেকাল আর একাল কতটা মেলাতে পেরেছে তাল বোঝার জন্য এই মুহূর্তে বর্ধমানের শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবক সঙ্গে প্রথমে আলাপ করাবো যারা রয়েছেন শাঁখারীপুকুর এলাকার বাসিন্দারা আজ জেনারেশন ক্যাপের অনুষ্ঠানে। আজ 2025-এ দাঁড়িয়ে যারা নাটকের, নাট্যশালার, নাট্য জীবনের সেকালকে স্মরণ করেন, বলেন তা অমলিন, আমরণ একই রকম থাকবে। যারা করবেন সওয়াল, আলাপ করবো তাদের সঙ্গে। রয়েছেন কারা কারা, কে আছে? আমি দিলীপ বিশ্বাস, প্রবীর হালদার, দোলন মহন্ত, আমি অমিতাভ চন্দ্র। নাটকের একালের পক্ষে যারা করবেন সওয়াল, আলাপ করবো তাদের সঙ্গে কারা আছেন? আমার নাম তমাল, রাজীব মণ্ডল, মোহিত দে, বিভাস আচার্য। সেকালের নাটকের সেই ভাষা, শব্দ চয়ন থেকে শুরু করে মঞ্চস্থ করার কৌশল, আজও তার প্রতি একই রকম রয়েছে ভালোবাসা অবিরাম। যারা বলছেন তাদের সঙ্গেই প্রথমে কথা বলবো। আজ 2025-এ এসে দাঁড়িয়ে যখন ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন থেকে শুরু করে বিভিন্নভাবে নাটক তার বিবর্তন এসেছে, কেন আজও নাটকের সেকালের পক্ষেই সওয়াল করছেন? অতীত বাদ দিয়ে, ইতিহাস বাদ দিয়ে কখনো বর্তমান বা ভবিষ্যৎ হতে পারে না। তাই নাটক, যেটা আমাদের 19 শতকের সময় থেকে এই পশ্চিমবঙ্গে বাংলা নাটকের যে ধারাবাহিকতা, যাদের নাম স্মরণ করে আমাদেরকে এই নাটকের মঞ্চে আসতে হয়, নাটকের আঙিনায় আসতে হয়, সেই মন্মথ রায় কিংবা শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যাদের নাম আজও পর্যন্ত আমরা স্মরণ করি, তারপর আমরা মঞ্চে নামি বা মঞ্চে নামার আগে আমরা প্রণাম করে আমরা সেই মঞ্চে নামি, তো তাদের অবদান আমাদেরকে তো ভাবতেই হবে। এখন আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত আছি, নিরলস পরিশ্রম করছি একটা ভালো নাটক যাতে মানুষের সামনে আনতে পারি, যে নাটকের মধ্য দিয়ে একটা ভালো বার্তা সমাজের কাছে ছড়িয়ে পড়বে। সেখানে অতীতকে স্বীকার করব না, সেটা তো কখনো হয় না। তাই আজকের প্রেক্ষিতে নাটক করতে গিয়ে আমার এই একালের বন্ধুদের যেটুকু আমার মনে হচ্ছে যে এখন যেন সেই ধরতক্তা মার পেরেক কোনো রকমে একবার একটা থিয়েটারের রিহার্সাল রুমে এলো, কি শিখলো না, বা তাকে যদি বসিয়েও রাখা হয় 1 বছর, আমরা তো 2 বছর 3 বছর ধরে মহড়াতে বসে আছি, রোলই দেয়নি। তাহলে এই যে পেশেন্স, ধৈর্য, থিয়েটারের প্রতি যদি প্যাশন থাকে, নাটকের প্রতি যদি আগ্রহ থাকে, তাহলে 2 বছর 3 বছর চাই নিয়ে বইব, কিন্তু নাটকটাকে আমি ভালোবাসি। জীবনের মৃত্যু ছাড়া সবটা আপেক্ষিক। থিয়েটারের ভাষা পাল্টাচ্ছে, এটাও সত্যি কথা। যুগে যুগে পাল্টাচ্ছে, থিয়েটারের ভাষা পাল্টাবে, এটা সত্যি কথা। আমরা যদি আমরা থিয়েটার বলব না, আমরা যদি লোকজ যে সংস্কৃতিটাকে ধরি, আমরা যদি চলে যাই মালদা যে গম্ভীরাকে ধরি, সেখানে গম্ভীরার যে তিনের এই চরিত্র, সেখানে সে তিনিয়ারই যখন বলছেন, মানে প্রশ্ন করছে যে সে সময় প্রশ্ন করছে আমাদের ভাত দাও, 90-তে প্রশ্ন করছে আমাদের পোশাক দাও, আজকে প্রশ্ন করছে আমার মেয়েটা ডাক্তার হবে তো। একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেকাল বা একালের তর্ক নয়, তবে
ব্যক্তিগতভাবে নাটকের অভিনেত্রী হিসেবে আমি বলছি বর্তমান নাটকে অশালীন ভাষার প্রয়োগটা অনেক বেড়ে গেছে, যেটা আগে ছিল না, এবং এটা অত্যন্ত কানে লাগে। এবার সেটা তাদের প্রয়োজনে অভিনয়ের স্বার্থে ব্যবহার করেন। এই শালীনতা অশালীনতার প্রশ্নে সময়ের সঙ্গে সঙ্গে বহু শব্দ বহু ভাষা, যেটা একসময় শালীন মনে হলেও এখন অশালীন মনে হচ্ছে, যেটা একসময় অশালীন মনে হলেও এখন শালীন মনে হচ্ছে, এই পরিমাপটা করার ক্ষেত্রে কি মাপকাঠি? না, পরিমাপ করার ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা যদি রেগে গিয়ে বলি, তার সঙ্গে দুটো গালাগাল প্রয়োগ করা কিন্তু জরুরি থাকে না। এটা আমাদের মানে আগের থিয়েটার গ্রুপ যেটা, সেটা আপনাদের মানে যে ভাগটা করেছেন সেই অনুযায়ী বলছি, সেটা মনে হয় না। মডার্ন থিয়েটার এবং বর্তমান থিয়েটারকে সেই লোকগুলোই করছে, মানে এমন নয় যে নতুন লোক যে এসে করছেন তা নয়, পুরনো লোকগুলোই কিন্তু সেই লোকগুলোর নিজেদেরকে পরিবর্তন করেছে বর্তমান সমাজের যুগের সঙ্গে তাল মিলিয়ে। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যতদিন অভিনয় করেছেন জীবিত ছিলেন, এক সময় সৌমিত্রের সেই অভিনয় আর 2021 শতাব্দীর অভিনয় নিজেকে পরিবর্তন করে অমিতাভ বচ্চনের পরিবর্তন করেছে। এবং আমি বলতে চাই সবাইকে, আমাদের কামিং জেনারেশন যারা নতুন যারা জেনারেশন আছে তাদের সবাইকে বলবো তারা এই ধরনের জিনিসপত্রগুলোর প্রতি বেশি করে সুযোগ দিক। কেননা আমরা দেখতে পাচ্ছি রীতিমতো কি লেভেলের মানে অসাধারণ কিছু অভিনয় স্কিল, অ্যাক্টিং স্কিল, বিভিন্ন জিনিস শেখানো হচ্ছে। এখন যেটা হচ্ছে এই সময় থিয়েটার কিন্তু বিষয়গত দিক থেকে আমার মনে হয় খুব দুর্বল হয়ে যাচ্ছে। আগেকার দিনে আমাদের উৎপল দত্তের কথা যদি বলি, এখনকার মানুষকে আবার উৎপল দত্তের নাটক ফিরে করতে হচ্ছে। কলকাতার অনেক দল এখন উৎপল দত্তকে আনছেন। বিষয়গত দিক থেকে নাটক কিন্তু অনেক কমে গেছে। গিরিশ ঘোষের কথা বললেন আপনি, গিরিশ ঘোষ 1872 সালে চালু করলেন সাধারণ রঙ্গালয়। সেখান থেকে যে নাটকের বিষয়গুলি উনি তুলে আনলেন, প্রথমে ধর্মীয় বিষয় থেকে আস্তে আস্তে সামাজিক বিষয়ের দিকে এলেন। আমাদের নাটক কিন্তু সামাজিকগতভাবে সমাজের অন্যান্য বিষয়গুলো মানে দুর্বল দিকগুলো এসে যাচ্ছে। আমার মনে হচ্ছে বিষয়গত দিক থেকে আমাদের এই সময়ের থিয়েটার একটু যেন পিছিয়ে পড়ছে আগের সময় থেকে। বিষয়ের মধ্যে যে বার্তা, যে ভার, যে বিষয়ের গাম্ভীর্য, সেটা কমেছে। আমি এখান থেকে না আমি জানতে চাইবো এখান থেকে যে কথা বললেন, তাহলে কি সামাজিক ঐতিহাসিক প্রেক্ষাপট, মুক্তি, প্রতিবাদ, সেখান থেকে নাটক এখন কমেডি, হাস্যরস, মজা? বিষয়টা বলি বাবলুদা যে কথাটা বললেন, যে আগেকার দিনের নাটকের যে অভিনেতারা বা যে গল্প, সেই গল্পগুলোকে আবার রিভাইজ করে আমরা অন্য ধারায় নিয়ে যাচ্ছি। বিষয়টা সেটা না, বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি, সমাজ কি চাইছে, সমাজের যে ধারা উন্নয়ন, ইভেন তার প্রতি দিয়ে মানুষের যে দিনের পর দিন খনন, এই খননের প্রতি দোলন দিয়ে একটা কথা বললেন যে আমরা কিছু কিছু জায়গায় মানে সংলাপ অশালীন ভাষা প্রয়োগ করি। এমনও হয়েছে যে আগের দিনের সংলাপে হয়তো আমরা বলেছি সারমেয়ের বাচ্চা, এখন হয়তো সেটা সরাসরি আমরা বলি কুত্তার বাচ্চা। গালাগালি দেওয়া, একটা রেপ সিন এমনভাবে দেখানো, এবং সেখানে বাংলা নাটকের সাহিত্য ছাড়িয়ে সাহিত্যকে গুরুত্ব না দিয়ে সেখানে একটা ডিজাইন, সেখানে একটা বডি অ্যাক্টিং তৈরি করে সাহিত্যটাকে শেষ হয়ে যাচ্ছে বাংলা থিয়েটারে। যে সাহিত্য দিয়েই একটা থিয়েটার, একটা গান, প্রতিটা ললিত কলা শিল্প তৈরি হয়। বাংলা থিয়েটার, তাহলে কি বাংলা থিয়েটার ওই সাহিত্যের মধ্যে একটা বাধা ছিল, ছক, এর বাইরে থিয়েটার বেরোতে পারবে না? আমি প্রবীরদাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে তাহলে আজকের আধুনিক নাটক যখন হারিয়েছে বলছো, তাহলে তোমার যশোদামা 300 নাইট কি করে করলো, যদি লোকে দেখছেন আধুনিকতার যদি না হতো? আমার যে যশোদামায় নাটকের কথা বলছে, 370তম রজনী হয়েছে নাটক স্বপ্নঙ্গনের, সেই নাটকের সাহিত্য আছে, সাহিত্যকে ধরে নিয়েই এই থিয়েটারটা তৈরি হয়েছে। সেইখানে আজকে যে অমিতাভ বচ্চন বললেন বিষয়বস্তু দুর্বল হয়ে গেছে, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন নিজে IVF নিয়ে নাটক করছেন। একটা কথা বলি, আমি এই মুহূর্তে যে জায়গাটা আলোকপাত করতে চাইছি, থিয়েটারে অশালীন শব্দের প্রয়োগ, তাহলে আপনারা একালের যারা নাট্য অভিনেতারা তারা বলুন যে আমরা সবার জন্য নাটক করি না। দর্শক মডার্ন হয়েছে, দর্শক চাইছে। একালের জন্যই আস্তে আস্তে থিয়েটারটা মাইনরিটি শিল্পে পরিণত হচ্ছে। দিনের পর দিন নতুন থিয়েটার বেড়েছে, কঠিন কাজ, প্রচন্ড কঠিন কাজ। বাচ্চাগুলো যখন নাটকে যাবে, নাটক দেখতে যাবে, আর এই অশালীন শব্দ শুনে যখন তারা বাড়ি যাবে, তারা কি শিক্ষা নিয়ে যাবে? এই বাচ্চাগুলোর কথা বলছে, যখন নাটক দেখতে যাবে, নাটক দেখা হয়, তোমাকেও অনেকে বলে আর নাটক করো না, কি বলেন? আমাদের টিচারই ছাত্রছাত্রীদের নাটক করো না বলেন, সেই নাটকের ব্যাখ্যা কি? এই যে নাটক নিয়ে আলোচনা হচ্ছে তা ব্যাপারটা সেরকম নয়, তবে এখনকার বাচ্চাদের যে জিনিসটা হয়েছে কি, মানে হাইড অ্যান্ড সিক ব্যাপারটা অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তখন প্রয়োগ করতেই হয় যে আর নাটক করে না, বাস্তবে ফিরে এসে।
বাস্তব চরিত্রে, বাস্তব জীবনে প্রয়োজনীয়তা, সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনে এই দুই পক্ষ যখন আলোচনা করছেন, সওয়াল করছেন, আমি আরো কিছু আলোচনায় যাব। তবে তার আগে উপহার দেওয়ার জন্য আমি উৎক্ষেপ, তাই বেশ কিছু প্রশ্ন করব আর দেব উপহার। বাল্মীকি প্রতিভা, এই নাটকে বাল্মীকির ভূমিকায় কে অভিনয় করেছিলেন? বাল্মীকির প্রতিভা কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমেই সঠিক উত্তর, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা। সিনের তরফ থেকে এই স্টেশন। রুদ্রপ্রসাদ সেনগুপ্তের নাট্য দলের নাম কি? নন্দিকার। সঠিক উত্তর একদম। সিনের তরফ থেকে এই বিশেষ উপহার। তিনের তলোয়ার, এই নাটক, তার পরিচালক কে? উৎপল দত্ত। হ্যাঁ? উৎপল দত্ত। তোমার নাম? আমার নাম অসীম দে। একদম সঠিক উত্তর। সবাই মিলে জোরদার করতালি। সিনের তরফ থেকে এই বিশেষ উপহার। উৎপল দত্তের কোনো সংলাপ মনে পড়ছে? সাহেব, তোমরা কেনে এ দেশে এসেছিলে? আমরা তো হিন্দু মুসলমান ভাই ভাই বেশ ভালোই ছিলাম। নবান্ন নাটকের লেখক কে? প্রশ্নের আগেই হাত। বিজন ভট্টাচার্য। বইয়ের পাতায় পড়েছো? হ্যাঁ। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক। নাটকের একাল সেকাল, নাট্য জীবনে অনেক পরিবর্তন এসেছে মানুষের মধ্যে, আর এই একাল সেকাল কতটা মেলাতে পেরেছে তার দুই পক্ষ, তারা যুক্তি তর্ক বিশ্লেষণে আলোচনায় রয়েছেন জেনারেশন গ্যাপে। তাই ফিরছি আবারও আলোচনা একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম জেনারেশন গ্যাপ নিয়ে। ক্যামেরায় প্রসেন আর নিখিলের সঙ্গে আমি অভিক। এই মুহূর্তে বর্ধমানের শাঁখারীপুকুর বিবেকানন্দ সেবা সংঘে, আর আলোচনা হচ্ছে মানুষের জীবনে সংঘবদ্ধ হয়ে থেকেছেন অনেকে, নাটক করেছেন একসঙ্গে। জীবনে নাটক অত্যন্ত প্রাসঙ্গিক এই কারণেই, নাটকের বার্তা, বক্তব্য, সংলাপ আর নাটকের গভীরতা মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তে পরতে পরতে জড়িয়ে রয়েছেন নানাভাবে। তাই নাটকের সেকালের পক্ষে যারা করছেন সওয়াল, আর যারা বলছেন একাল নতুন সকাল এনেছে নাটকে, তাদের কাছেও যাব। একেবারে প্রথমেই যারা সেকালের পক্ষে সওয়াল করছেন তাদের কাছে এক এক করে যাই। আমি প্রথমে আপনার কাছেই জানতে চাইবো যে নাটকের সেকালে এমন কি ছিল, ভাষা, শব্দ তা নিয়ে বলেছেন, এমন কি ছিল যা একাল নিয়ে আসতে পারেনি বা সেই ধারাবাহিকতা বহন করতে পারেনি? অতীতের নাটক, মানে যেটা সেকাল বলে আপনারা বলছেন, সেই নাটকে, প্রতিটি নাটকেই এমন কিছু বার্তা থাকতো যা সমাজের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ছিল। আজকের নাটকে সেটা খুঁজে পাওয়া ভার। জি, আজকের নাটকও সামাজিক বার্তা আছে। ইভেন বলি, আমাদের অনুভূতি সাংস্কৃতিক সংস্থার একটা নাটক আছে, যে নাটকটার নাম হচ্ছে মুক্তির পথ বলে দাও। আজকে বলুন তো, আমরা কি সবাই মুক্তি পেয়েছি? কোন স্বাধীনতার তলায় আছি আমরা? আমাদের মুক্তি কিসের? তাই আজকের সমাজেও আমরা মুক্তির জন্য লড়াই করছি। অবাক লাগছে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি এই আকাশে। আর নাটকের মুক্তি কি সেকালে? নাটকের মুক্তি সবসময়ই সেকালের, কেননা অতীতকে উপেক্ষা করা যায় না। আজকের থিয়েটারে এত বেশি এক্সপেরিমেন্ট, আলো নিয়ে এক্সপেরিমেন্ট, মিউজিক নিয়ে এক্সপেরিমেন্ট। শুধু আগে যে সমস্ত নাটক হতো মানে প্রেক্ষাগৃহ একদম পরিপূর্ণ ছিল, এখন সেই নাটকের লোক কোথায়? নাটকের লোক আসে না। নাটক এসে থাওয়া করে দেখে সেই আলো, সেই আবহ, যেগুলোর কোনো মিনিং মানুষ খুঁজে পায় না। যাদের দেখে, যাদের অভিনয় দেখে, যাদের রিয়াকশন দেখে বড় হয়েছি, খুব ভাবতে অবাক লাগছে আমার যে কথাটা এইমাত্র দোলনদি বললেন যে আজকের নাটকে বার্তা নেই। কি বার্তা নেই? IVF নিয়ে কাজ করছে, আগে বললাম অমিতাভ বচ্চন কাজ করেছেন। IVF বার্তা যে আজকে বন্ধাত্ম সমস্যা তারা গভীর হয়েছে, মানুষ সচেতন হও, এই বার্তা উনি নিজে দিয়েছেন। এটা কি অশ্লীলতা প্রশ্ন উঠেছিল। কারেন আলজি যখন মেঘালয় তার স্ত্রীকে মঞ্চে নগ্ন করেছিলেন, সেই দৃশ্যটাকে অশ্লীল বলেছে ভারতবর্ষ? একবারে বলেনি। নগ্নতা অশ্লীল নয়, তাহলে অশ্লীলতা কোনটা? আগেকার নাটকের যে সাহিত্য গুণ ছিল, যেসব নাট্যকারদের নাম আমরা এখানে আলোচনা করছি, উৎপল দত্ত, গিরিশ ঘোষ, মন্মথ রায় ইত্যাদি ইত্যাদি যারা ছিলেন, তাদের নাটক কিন্তু পড়তে যে ভালো লাগাটা, সেই ভালো লাগাটা কিন্তু আজকের নবীন নাট্যকারদের সেই নাটক পড়ে অতটা ভালো লাগা আমাদের দেখা যায় না। অভাব, বহুত ভালো লাগার কোনো অভাব নেই। আমার বক্তব্য হচ্ছে নতুন প্রজন্মকে তো সেই সুযোগটা দেওয়াই হচ্ছে না। আমি একটা
কথা বলবো সেটা হচ্ছে দেখুন মোজার্ট বেথোভেনের মিউজিক, মোজার্ট বেথোভেনের শেষ করি, মোজার্ট বেথোভেনের মিউজিক কিন্তু হ্যাঁ মোজার্ট বেথোভেনের মিউজিক কিন্তু আজকে এসে মডার্ন হয়ে সেগুলোই কিন্তু আজকে মানুষের কাছে বাজছে। সুতরাং আমরা কেন সেখানে পড়ে থাকবো, বর্তমানকে কেন আমরা এগিয়ে নিয়ে যাবো? না, বিবর্তন দরকার, কিন্তু সেকাল একালকে জায়গা দিচ্ছে না, স্পেস চাচ্ছে না, আঁকড়ে ধরে রাখছে। দরকার, সেটা দরকার কনস্ট্রাকটিভ ওয়েতে, নট ডিস্ট্রাকটিভ ওয়ে। এখন যেটা চলছে সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। অতীত জানছি না, একটা কথা বলা দরকার। আপনি যে গানটা বললেন রবীন্দ্রনাথের, এই রবীন্দ্রনাথ যখন তপতী নাটক নিয়ে যখন শিশির ভাদুরীর কাছে গিয়েছিলেন, শিশির ভাদুরী 7 বার রবীন্দ্রনাথকে ফেরত পাঠিয়েছিলেন, তপতী নাটক মঞ্চস্থ করেননি। রবীন্দ্রনাথকে বলেছিলেন আপনার এই নাটক মঞ্চস্থ করতে পারবো না, সাহিত্য গুণ হারাচ্ছে। রবীন্দ্রনাথ 7 বার বলার পরেও যখন শিশির ভাদুরী তপতী নাটক মঞ্চস্থ করেছিলেন, তারপরও নাটকটা দাঁড়ায়নি। এবং একটা প্রসঙ্গ, নাটকের সাহিত্য গুণ হারাচ্ছে, তাহলে নাটক পাচ্ছেটা কি এখন? না না, নাটকের সাহিত্য গুণ হারাচ্ছে ওনারা যেটা বলছেন, এটা আমরা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছি না, প্রথম কথা। আর উনি যে সাহিত্যের কথা বলছেন, এখন যে নাটকগুলো করছেন, তাহলে সেগুলো কি? এত ক্ষোভ, তার দায়ভারটা কার? আজকের নাটক যদি তার ভাষা বদলায়, যদি অশ্লীলতার জোয়ারে ভেসে যায়, ভাষাটা তো সেকালের মানুষদের, তারা কেন আনতে পারেনি? আর যদি আজকে আপনাকে বুঝতে হবে যে মানুষের কাছে সময়টা এখন প্রচুর ইম্পর্টেন্ট। আজকে আপনি দেখুন 5 দিনের টেস্ট ক্রিকেট চলে এসেছিল 50 ওভারে, 50 ওভারে খেলা চলে আসলো 2020-তে। তাহলে মানুষের কাছে সময়টা বিষয়, তাই মানুষকে সময় নিয়ে পরিস্থিতির উপরে শিল্প ওনারা নিজেদের কথা নিজের জালে পড়ে যাচ্ছে। আরে বাবা, মনে রাখতে হবে, জালে পড়ে যাচ্ছে। আরে বাবা, নিজেরা নিজেদের জালে পড়ে যাচ্ছে। থিয়েটারে সময় নেই, তাহলে বুঝে দেখুন থিয়েটারে সময় নেই। সেই সময় যে যদি না থাকে, তাহলে সেই থিয়েটারের মান ভালো হবে। থিয়েটারের মান ভালো হবে। আজকে থিয়েটার শেখায়, সময় দিতে হবে, সময় দিয়ে আপনাকে বড় কথা হচ্ছে সময়। আজকে দেবো না আমরা, সাহিত্যকে নিয়ে সময় দিতে হবে, অনুশীলন করতে হবে। 15 দিনের মধ্যে নাটক করবে, হবে। এনারা যে ধরতক্তা মারবে বলে যে শেক্সপিয়ার নয়, চসার ইংরেজে যে ইংল্যান্ডে ইংরেজ ছিল থার্ড ল্যাঙ্গুয়েজ, সেটা শেক্সপিয়ার নয়। আচ্ছা, কখনো রিলে রেস দেখেছেন? রিলে রেসে যখন পূর্বসূরি উত্তরসূরির হাতে ব্যাটনটা তুলে দেয়, তখন সেই ব্যাটনটা নিয়ে যাওয়ার দায়িত্ব থাকে উত্তরসূরির। সেক্ষেত্রে যখন উত্তরসূরির হাতে ব্যাটনটা তুলে দেওয়া হয়েছে, যেটা ওনারা একাল বলে বলছেন, ভাষার শালীনতা রক্ষার দায় ছিল ওনাদের হাতে, আমাদের নয়। তো সাহিত্য নিয়ে থিয়েটার হবে না? আমাদের বর্তমান সমাজ, বর্তমান জীবন, এটা থিয়েটার, এইটা মঞ্চ। আমরা রোজ যেটা মরি, রোজ বাঁচি, সকালে বাঁচি, রাত্রে মরি, সেটাই নাটক, সেটাই থিয়েটার, সেটাকে দেখানো উচিত। জীবন নিয়ে, বাস্তব চরিত্র নিয়ে নাটক। সময়ের কথা বলতে হবে। আমাদের অতীতকালও, আমাদের সেকালের থিয়েটার কিন্তু সেই সময়ের কথা বলেছে। এখনকার বর্তমান থিয়েটার হয়তো বর্তমান সময়ের কথা বলছে, কিন্তু সময়টাকে অস্বীকার করা যাবে না। সময়কে অস্বীকার না করলে সময় কি বলছে আমি একটু বোঝার চেষ্টা করি। সময় কি বলছে? নাটকের পরিবর্তন, নাটকের প্রতি আগ্রহ, ভালোবাসা, টান কমেছে এখন? কখনোই কমেনি, এখনো আছে এবং মডার্নাইজ হতে হবে, আপডেট হতে হবে। এখনকার আমরা ওয়েব সিরিজ দেখছি, ওয়েব সিরিজে যদি সেগুলো শালীনতা মানুষ দেখতে পারে, তাহলে নাটকে কেন হবে না? নাটক তার পট পরিবর্তন করেছে বলতে পারেন। সেকালের নাটক, সেখানেও মানে আগেকার দিনে মানে নাটকে মহিলা শিল্পী পাওয়া যেত না। সেকালে বারাঙ্গনাদের দিয়ে শেষ পর্যন্ত অভিনয় করানো হয়েছিল, ঠিক আছে? সেখানে অভিজাত সম্প্রদায় মানে নাটককে তুচ্ছতা ছিল। নাটক আমি এখান থেকে জানতে চাইছি, নাটক এখন সমাজে কতটা প্রাসঙ্গিক হয়েছে, নাকি নাটক একটা স্বল্প নির্দিষ্ট খুব অল্প সংখ্যক মানুষের কাছে গুরুত্ব পায়? না, সেটা ঠিকই আছে। এবার সবথেকে বড় কথা, একাল সেকাল নিয়ে যেটা ব্যাপারটা দাঁড়িয়ে আছে, ওইটারও যেমন সেকালের যেমন গুরুত্ব ছিল, তুলনামূলক আমাদের সামাজিক ব্যবস্থা সব কিছু বজায় রাখবার জন্যে একালের যেটা বলছে সেটাও প্রয়োজন আছে। সুতরাং কোনোটাই খারাপ নয় এবং সেটা সবই ঠিক। ছোটবেলায় কখনো শুনেছেন যখন পড়াশোনা করতেন মা বাবা তারা আপনাকে পড়তে বলেছেন বা বলেছেন যে আজকে একটা নাটক দেখতে যাব? হ্যাঁ, সেটা বলেছে। তা কখনো কখনো গিয়েও ছিলাম, তো এখন আর হয়ে ওঠে না। এখন বাড়িতেই রোজ নাটক হয় না? হ্যাঁ, বাড়িতেই রোজ কিছু না কিছু লেগেই আছে। জীবনের নাটক মানে জীবনের নানা ঘটনাকে নাটকের সঙ্গে সম্পৃক্ত করা হয় যে নাটক হচ্ছে, এটা তার মানে সেটা সঠিক হচ্ছে না। নাটকের মানে কি এখন তাই দাঁড়িয়ে গিয়েছে? একদম, আমার মনে হয় তাই। এই মনে হওয়াকে কেন্দ্র করে আমি একটু সেকালে কাছে যাই। নাটকের ব্যাখ্যা, নাটকের সম্পর্কে ধারণা এই প্রজন্মের কাছে কি তাহলে এখন? প্রতি সময়ই আমাদের সেকালেও সমাজের কথাই বলা হতো নাটকে, এখনও সমাজের কথাই বলা হয়, নানাভাবে বলা হয়, কিন্তু তার যে ভারটা অনেক কমে গেছে। আগেকার নাটকগুলোতে যে সামাজিকতার যে
বিরাট একটা ব্যাপ্তি ছিল, একটা বড় স্প্যানে দেখানো হতো থিয়েটারটাকে। সেই ব্যাপারটা এখন অনেক ছোট হতে হতো। ওই যে T20 বললো, T20 ফরম্যাটেই চলে এসছে। সেখানে মানুষের সময়টা কি সেটাই একমাত্র মূল্যবান বিষয়? না আমরা পারি না, আমাদের ক্ষমতা নেই বড় কোনো কাজ করা। সময়ের দায় দিয়ে আমরা পারি না, আমাদের অক্ষমতা। আমার শেষ প্রশ্ন, আমাদের অক্ষমতার কারণে আমরা বলছি সময়। আমাদের হাতে সময় আছে, সব কিছু আছে। আমাদের বক্তব্য হচ্ছে আমরা যে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যে থিয়েটার করছি, এই প্রচণ্ড সমস্যার মধ্যে নতুন প্রজন্মরা আসছে না কেন, এটা আমার কাছে বড় প্রশ্ন। কারণ তারা দেখছে যে আগে লোকেরা যারা করে এসছে তারা করেই আসছে, তাদের সেই একই রকম বিষয়, নতুন কিছু বিষয় আমরা দেখতেই পাচ্ছি না। নতুনত্ব, নতুন কিছু আবিষ্কার, ইনভেনশন, এটাই সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন আনে। নাটকের ক্ষেত্রেও তাই। দুপক্ষের নানা যুক্তি বক্তব্য শুনলাম। আমি এবার সরাসরি আবারও কিছু প্রশ্ন করব, উপহার দেওয়ার জন্য আমি উৎক্ষিপ্ত। পাগলা ঘোড়া নামে একটি নাটক ছিল, সেই পাগলা ঘোড়া নাটক কার লেখা, কে বলতে পারবেন? পাগলা ঘোড়া কার লেখা? বাদল সরকার। একদম সঠিক উত্তর। দিনের তরফ থেকে বিশেষ উপহার। নীল দর্পণ নাটক কার লেখা? দীনবন্ধু মিত্র। একদম সঠিক উত্তর। সবাই মিলে যোদ্ধার করতালি। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। স্টার থিয়েটার বহু ইতিহাস, বহু ঐতিহ্যের সাক্ষী। তার বর্তমান নাম কি কেউ বলতে পারবেন? রটি বিনোদিনী। একদম প্রথমেই সঠিক উত্তর। সিএনএর তরফ থেকে বিশেষ উপহার। জেনারেশন গ্যাপের আলোচনায় নাটকের সেকালে কাল নিয়ে আজ হলো সওয়াল। নাটকের সেকালের পক্ষে যারা যুক্তি তর্কে বিশ্লেষণে করলেন সওয়াল, জেনারেশন গ্যাপের তরফ থেকে তাদের জন্য এই বিশেষ উপহার। নাটকের সেকাল নিয়ে যারা করলেন সওয়াল, আর নাটকের একাল বিবর্তনের সঙ্গে সঙ্গে এনেছে নতুন সকাল, যারা করলেন সওয়াল, জেনারেশন গ্যাপের তরফ থেকে তাদের জন্য বিশেষ উপহার। সমাজ জীবনের আয়না, প্রতিচ্ছবি নাটক, সেই নাটকের সেকাল একাল নিয়ে আজ বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে যে আলোচনা হলো, আজ তার পরিপ্রেক্ষিতে বিবেকানন্দ সেবক সংঘের হাতে জেনারেশন ক্যাপের তরফ থেকে বিশেষ স্মারক। সব মিলিয়ে নানা রকম আলোচনা, তার বাইরে গিয়ে আজ নাটকের সেকালে কাল আপনাদের ক্লাবের মাঠে দাঁড়িয়ে কেমন লাগলো? আপনারা যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য হচ্ছে যে সকল এখানে যারা সমবেত হয়েছেন, সিএনটিভির তরফ থেকে যারা এসেছেন, এবং হচ্ছে যে আপনারা যে সারা বছর এবং নিরপেক্ষ যে একটা আমি দেখি, ক্যালকাটা নিউজ দেখি, রাত্রিবেলা প্রত্যেক দিনই দেখি, যে আপনাদের মধ্যে একটা খুব ভালো জিনিস লক্ষ্য করি, যেটা হচ্ছে যে আর অন্যান্য সংবাদ মাধ্যমের থেকে যে আপনারা যে একটু আলাদা, আমার মনে এটা বরাবরই দাগ কাটে। তার জন্য হচ্ছে যে আলাদা করে হচ্ছে যে আমার ব্যক্তিগত জীবন এবং হচ্ছে যে আমি যে আমার যে সচেতনতা, তার দ্বারা হচ্ছে যে আপনাদের উত্তরোত্তর বৃদ্ধি পাক। এই একেবারে এভাবেই বিভিন্ন বিষয়ে দৈনন্দিন জীবনে যা হারিয়ে গিয়েছে তা বারংবার ফিরিয়ে আনবে জেনারেশন গ্যাপ। তর্কে বিতর্কে এক একটা বিষয় এক একদিন দুই জেনারেশনের মধ্যে আলোচনা হবে। তাই বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মাঠে ময়দানে এভাবেই জেনারেশন গ্যাপ জুড়বে বাংলার ম্যাপ।